আদালত আইন অনুসারে যেটা হবে, সাক্ষ্য প্রমাণের উপর তিনি যেটা মনে করছেন সেটা করবেন। লোক চাইছে তাহলে যাদের লোক বেশি, তো যাদের লোক কম তাদের বিরুদ্ধে তারা এসে মিছিল করে চলে আসবে আর আদালত সেই সাজা দিয়ে দেবে, এটা হতে পারে না। যে ভিকটিম ডাক্তার, তিনি রাজ্যের রাজধানীর একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ছিলেন, যেখানে পুলিশ ফাঁড়ি আছে, সিকিউরিটি গার্ড পোস্টিং আছে। তো সেখানে বাইরে থেকে একজন লোক আসলো, রেপ করলো, মার্ডার করলো, বেরিয়ে চলে গেল, এটা বিশ্বাস করা খুবই শক্ত। কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কারো এর সঙ্গে যুক্ত থাকাটাই স্বাভাবিক। এবং আপনারা দেখেছেন যে বৈজ্ঞানিক পরীক্ষা যেগুলো হয়েছে, সেটা কন্টামিনেশনের জন্য হোক বা অন্য কারণে হোক, অন্যদের ডিএনএও পাওয়া গিয়েছে। অতএব আরও অপরাধী থাকাটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, প্রথমে কলকাতা পুলিশ, পরবর্তীকালে সিবিআইও তাদের সামনে নিয়ে আসতে এখনও পারেনি বা নিয়ে আসেনি। দেখুন, কলেজের প্রিন্সিপাল এবং থানার ওসিকে সিবিআই গ্রেপ্তার করেছিল। যদি তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই না থাকে, তাদেরকে গ্রেপ্তার করার কোনো দরকার ছিল না। যদি তাদের বিরুদ্ধে প্রমাণ থাকে, তাহলে 90 দিনের মধ্যে চার্জশিট দিতেও তাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না। তো তারা যে কাজ করছে সেটা খুবই হতাশাব্যঞ্জক। আবার কি একবার সিবিআইয়ের ব্যর্থতা প্রমাণ হলো? দেখুন, আমার তো মনে হয় যে সিবিআই এ কেসে খুব সফল নয়। এমনকি যিনি বিচারক তার রায়ে এটা লিখেছেন যে সিবিআই যিনি তদন্তকারী অফিসার, তিনি কোনো তদন্তই করেননি। কে কি পেয়েছে সেগুলোকে তিনি সাজিয়ে কোর্টে দাখিল করে দিয়েছেন। এটা আমি বলছি না, এটা রায়ে বিচারক লিখেছেন। তো এটা তো সিবিআইয়ের সাফল্য বলা যাবে না। আদালত থেকে বিচারক বললেন যে সঞ্জয় রায় সাজা নিয়ে তিনি বললেন যে জনগণ যা বলছে তার চাপে আদালত মাথা নত করতে পারে না। ঠিকই, আদালত আইন অনুসারে যেটা হবে, সাক্ষ্য প্রমাণের উপর তিনি যেটা মনে করছেন সেটা করবেন। লোক চাইছে তাহলে যাদের লোক বেশি, তো যাদের লোক কম তাদের বিরুদ্ধে তারা এসে মিছিল করে চলে আসবে আর আদালত সেই সাজা দিয়ে দেবে, এটা হতে পারে না। সুপ্রিম কোর্টের ভূমিকা তাতে আমার মনে হয় না যে ভিকটিম ডাক্তারের পরিবারের কোনো লাভ হয়েছে, রাজ্য সরকারের লাভ হয়েছে। সুপ্রিম কোর্টে কেউ মামলাটা নিয়ে যায়নি, নিজে থেকে তারা গ্রহণ করেছেন। তারপরে সিবিআই যে রিপোর্ট দিয়েছেন তারা সেটা বাইরে প্রকাশও করেননি। সিবিআই রিপোর্টে তারা সন্তুষ্ট ছিলেন, কিন্তু সিবিআই সন্তোষজনক কিছু কাজ করেছে বলে এখন তো আমরা দেখছি না। তো তাহলে এখন শুনানি হয়ে তারা কি বলে দেখা যাক। কিন্তু সুপ্রিম কোর্ট মানে যে পরিবারের সুবিধা হবে, তারা বিচার পাবে, এরকম কিছু করেছে বলে আমার মনে হয় না। এটা আমার ভুল ধারণা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের দ্বারা তাদের কোনো লাভ হয়নি। 3টে ধারায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে। তার মধ্যে 2টো ধারায়, 66 নম্বর ধারায় মৃত্যুদণ্ড দেওয়া যেত, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেত, এবং সেখানে যাবজ্জীবন বলতে বলা হয়েছে অবশিষ্ট সমস্ত জীবন। আর 103(1) ধারাতেও মৃত্যুদণ্ড দেওয়া যেত, যাবজ্জীবন দেওয়া যেত। এখন বিচারক ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বিরলের মধ্যে বিরলতম নয়, এটা তার মনে হয়েছে। অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হতো যে আমাদের এখানে মানে ধর্ষণ করে খুন এখন এত বেশি হচ্ছে যে এটা আর বিরল ঘটনা নেই। যেমন ধরুন 2-1 দিনের মধ্যে আবার একটা নাবালিকার দেহ উদ্ধার হয়েছে, সিউড়িতে ঝামেলা হচ্ছে নাবালিকা ধর্ষণের জন্য। তো এটা তার মনে কোনো প্রভাব বিস্তার করেছে কিনা আমি জানি না। এছাড়াও আমরা যেভাবে মানুষ হই, যে পরিবেশের মধ্যে থাকি, তারপর আমার এবং আপনার এবং সে বিচারপতির যে
বিরলের মধ্যে বিরলতম ঘটনা সম্পর্কে ধারণা একদম এক নাই হতে পারে। তো এখানে তিনি মনে করেছেন যে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াটাই ঠিক হবে, তিনি দিয়েছেন। এটা নিয়ে অনেকে ফাঁসি চাইছেন, দাবি করছেন। আমার মনে হয় ফাঁসি তো একদিনে যা কষ্ট হয়, মরে যায়, মিটে যায়। যাবজ্জীবন কারাদণ্ডটায় যতদিন বাঁচবে জেলেই থাকতে হবে, এ সাজাটা তো আমার মনে হয় আরও বেশি কঠিন। এটা আমার ব্যক্তিগত মত, অন্যেরা আমার সঙ্গে একমত নাই হতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্ট করেছিলেন এবং বলেছিলেন যে এই বিচারে আমি সন্তুষ্ট নই, ফাঁসি কেন হলো না, তিনিও এই প্রশ্ন তুলেছেন। দেখুন, তিনি তো এটাও বলেছেন যে আমরা তদন্ত করলে ফাঁসি অর্ডার করিয়ে দিতাম। এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক কথা বলার দায় রাখেন না, তিনি যা খুশি তাই বলতে পারেন। ফাঁসি মুখ্যমন্ত্রী করায় না, প্রধানমন্ত্রীও করায় না, রাষ্ট্রপতিও করায় না। দেখুন, তদন্তকারী সংস্থা প্রমাণ জোগাড় করে, সেগুলো কোর্টে পেশ করা হয়। যারা পাবলিক প্রসিকিউটর থাকেন তারা এটা জজ সাহেবের কাছে উপস্থাপিত করেন, যারা সাক্ষী থাকেন তাদের এক্সামিন করেন, যারা ডকুমেন্ট থাকেন সেগুলোর কন্টেন্ট ভেরিফাই করেন, এবং এগুলো থেকে যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয় যে অভিযুক্ত অপরাধটা করেছেন, তাহলে তিনি দোষী সাব্যস্ত হন। এক্ষেত্রে হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার ব্যাপারে এখানে কোনো কিন্তু প্রশ্ন ওঠেনি, বিচারকও তোলেননি। প্রশ্ন যেটা উঠছে যে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তো এইটা কে দিতে পারেন? বিচারক দিতে পারেন। এবং বিচারকের কাছে দাবিটা কে করতে পারেন? মুখ্যমন্ত্রী করতে পারেন না। দাবিটা করতে পারেন যিনি পাবলিক প্রসিকিউটর, কেসটা পরিচালনা করছেন তিনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেগুলো সাধারণ লোক আইন কানুন বোঝেন না, তাদের দিকে তাকিয়ে তার রাজনীতি করার জন্যে, মানে রাজনৈতিক ফায়দার জন্যে বলছেন। এই যে হঠাৎ করে রায়টা দেখে সেটাকে আইনজীবীদেরকে দিয়ে বিশ্লেষণ করে, তার জন্য অপেক্ষা না করে রায় হয়েছে সঙ্গে সঙ্গে হাইকোর্টে চলে গেলেন, এটা ওই রাজনৈতিক ফায়দার জন্যে। এটা সঞ্জয় রায়ের ফাঁসি হোক তার জন্য করেননি। যদি করতেন তাহলে প্রমাণ লোপাট, তিনি পুলিশ মন্ত্রী, তার অধীনের পুলিশ প্রমাণ লোপাট করতো না। তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার অধীনের প্রিন্সিপাল, এমএসভিপি বা অন্য লোকেরা প্রমাণ লোপাট করতো না। তার অধীনের পুলিশরা মা বাবাকে টাকা দিতে যেত না। তার অধীনের পুলিশরা প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলতো না। তার অধীনের হাসপাতাল কর্তৃপক্ষ মা বাবাকে মিথ্যা আত্মহত্যার খবর দিত না। তার অধীনের যে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে খবর দেওয়ার সময় এটা ডেড বডি না বলে আনকনসিয়াস বডি বলতো না। তার অধীনে পুলিশের লোকেরা 10টা 10-এ খবর পেলে সেটা 11টায় জেনারেল ডায়েরি করেছে, যে 10টা 10-এ উপস্থিত ছিল না সে সাব ইন্সপেক্টর এন্ট্রি করেছেন, কোর্টে সেটা স্বীকারও করেছেন। এটা পুলিশের লোকেরা করতো না। 9টা 9:30টায় ডেড বডি দেখেছে বলছে কলেজ কর্তৃপক্ষ, আর রাত 11:15টায় এফআইআর রুজু হয়েছে। দেখুন, মার্ডার এবং রেপের কেসে সূর্যাস্তের পর পোস্টমর্টম হয় না। ডাক্তারবাবুদের জোর করে সেদিন পোস্টমর্টম করা হতো না। মা বাবা বডিটা রাখার পক্ষে থাকলেও পুলিশের লোকেরা, পার্টির লোকেরা শ্মশানে গিয়ে আগে যে ডেড বডিগুলো ছিল তাদের আগে ডেড বডিটা পুড়িয়ে দিত না। পুড়িয়েছিল কেন? যে আবার পোস্টমর্টম করলে যে এমন কিছু প্রমাণ সামনে চলে আসবে তাতে প্রভাবশালী লোকদের অসুবিধা হতে পারে, এই সুযোগটা যাতে না থাকে। তো মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর তো লোকদেরকে দিয়ে এটা করিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনের সঙ্গে কথা বলছেন। তো তিনি যদি অন্যায় কাজ না করবেন কথা বলবেন কেন? পুলিশ কমিশন কাজ করে হোম সেক্রেটারির অধীনে। মুখ্যমন্ত্রীর কিছু জানলে হোম সেক্রেটারির কাছ থেকে জানবেন, এটাই হচ্ছে দেশের আইন। যদি খুব জরুরি অবস্থায় একবার ফোন করলেন সেটা বোঝা যায়। তো রাত 2টো পর্যন্ত ফোন করেছেন মানে তিনি কোনো সৎ কাজ বা সৎ পরামর্শ পুলিশ কমিশনকে দিচ্ছিলেন না, তিনি এইসব লোপাটের পরামর্শই দিচ্ছিলেন, অন্যায় কাজ করছিলেন।
তো তাই জন্য তো মুখ্যমন্ত্রীর সাজা হওয়া উচিত।